প্রশ্নটা এখানে যে তুমি যতক্ষণ ওই পারে আছো তুমি সৎ, এপারে এলে তুমি ক্লিন চিট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ইনকাম ট্যাক্স বলেছে এই ইউথ কংগ্রেস এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়ে দিন। ভারতবর্ষের ইতিহাসে প্রথম 1200 কোটি টাকা বা 1400 কোটি টাকা আয়ের জন্য 3500 কোটি টাকার ট্যাক্স। এ তো নীলকর সাহেবের এরকম ট্যাক্স নেয়নি। বিজেপি মঙ্গল গ্রহের পার্টি আর জাতীয় কংগ্রেস ভারতবর্ষের পার্টি, ওদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের আইন হবে আর আমাদের ক্ষেত্রে ভারতবর্ষের আইন হবে। সমস্যাটা হচ্ছে কি বলতো, মানে গল্প দাদুর আসর খুললে কোনো উত্তর দেওয়া যায় না। দ্বীপটা আমরা দিয়ে দিইনি, ওরা স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করছিল। এবং আজকে যদি তুমি সার্চ করো গুগলে, ওটা ভারতবর্ষের দ্বীপ হিসেবেই দেখতে পাবে। ভারতবর্ষের মানুষ 3 ইডিয়টসের আমির খানকে দেখে হাততালি দেয়, কিন্তু সেই আমির খানের পেছনের মানুষটার লড়াইতে পাশে দাঁড়ায় না। নিশ্চয়ই উন্নয়ন প্রয়োজন, গ্রামে গ্রামে প্রয়োজন, কিন্তু পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করে নয়। কংগ্রেস থেকে রাহুল গান্ধী বলেছেন যে ইভিএম ম্যাচ মেকিং, মিডিয়ার উপর প্রেশার ছাড়া নাকি মোদি জিততে পারবে না, কি বলবেন বিষয়? আচ্ছা, তুমি আমার একটা কথা বলো, তুমি আজ অবধি কখনো দেখেছো যে তুমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেই পরীক্ষা যারা ইনভিজিলেটর, পরীক্ষার আগে পরিবর্তন হয়ে যাচ্ছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে 3 জনের নির্বাচন হওয়ার কথা, সেটা ফার্স্ট অফ অল গত বছর আইন করে বলা হলো সুপ্রিম কোর্টের বিচারপতি তাতে সেই প্যানেলে থাকতে পারবে না। ফরগেট অ্যাবাউট এভরিথিং, নির্বাচনের অব্যবহিত আগে 3 জনের ভেতর থেকে 2টো পোস্ট ফাঁকা হয়ে গেল, তাদেরকে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট দিতে গেল। তোমার মনে হয় এটা ট্রান্সপারেন্ট? ইভিএমের সঙ্গে দীর্ঘদিন যাবৎ আমরা দাবি করে এসেছি, লেট বি ভেরি প্র্যাকটিক্যাল। ওর হাতে যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা মেশিন, যে কোনো মেশিনকে হ্যাক করা যায়, যে কোনো মেশিনকে হ্যাক করা সম্ভব। আমরা তার জন্য বললাম ভিভিপ্যাট করা হোক, 50% করা হলো। সেই জিনিস মানা হয়েছে? হয়নি। এই নিয়মগুলো আমরা বারবার বলেছি, একাধিকবার। এবং শুধু আমরা নয়, সুব্রমণিয়াম স্বামী ইজ নোবডি ফ্রম কংগ্রেস। সুব্রমণিয়াম স্বামী নিজেই এই একই প্রশ্ন তুলেছেন। তাহলে যখন একটা জায়গায় গণতন্ত্রে কি বলা হয় যে তোমার যদি কোথাও গ্রে এরিয়া থাকে, ইনভেস্টিগেট করো, সেই গ্রে এরিয়াটাকে পরিষ্কার করো, সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করো। আমরা সেই প্রশ্নটা করছি। না হলে অবস্থাটা কী বলতো, সেই শারজায় 8এর দশকে যেরকম হতো, ইন্ডিয়া পাকিস্তানের খেলায় আম্পায়ার সবসময় পাকিস্তান থেকে আসতো আর ইন্ডিয়া হারতো, সেরকম অবস্থা হবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। সব কটা ইনস্টিটিউট, শুধু নির্বাচন কমিশন কেন বলবো বলো তো? তোমাকে আমি কয়েকটা কথা বলি। নাম্বার 1, প্রফুল্ল প্যাটেলকে 8 বছর ধরে বলা হলো এয়ার ইন্ডিয়া দুর্নীতিতে অভিযুক্ত। সিবিআই সকাল বিকেল মানে তার একেবারে চরিত্রের যা খুশি তাই করে ফেললো। গত 3 দিন আগে সেই প্রফুল্ল প্যাটেলকে ক্লিন চিট দেওয়া হলো। তাহলে 8 বছর ধরে যে অভিযোগ করা হয়েছে, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়েছে, সেটা মিথ্যে। বারাসাত লোকসভাতে যে বিজেপির প্রার্থী, তার এগেনস্টে কে অভিযোগ করছে? আমরা করছি না, বিজেপির লোকেরা করছে। কি? ড্রাগ মাফিয়া, নার্কোটিক্স ব্যুরো কী করছে? ঘুমোচ্ছে। প্রশ্নটা এখানে যে তুমি যতক্ষণ ওই পারে আছো তুমি সৎ, এপারে এলে তুমি ক্লিন চিট। প্রশ্নটা এখানে। সেই কারণে তো আমরা বলছি যে যতক্ষণ না লেভেল প্লেইং ফিল্ড হবে। তুমি যদি পরীক্ষা দিতে গিয়ে দেখো যে একজন 70 পেয়ে পরীক্ষা দিচ্ছে আর তোমাকে 100 দিয়ে, তুমি 100তে 75 পেলে আর ও 30-এ 10 পেলো, তাহলেও তো জিতে যাচ্ছে। লড়াইটা এখানে। যেটা কিছুদিন আগে বলা হয়েছিল, মানে কংগ্রেস থেকে এই অভিযোগ করেছিল যে তার কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং তারপর থেকে একের পর এক আইটি নোটিশ আসছে এবং এখনও পর্যন্ত 3567 কোটি টাকার আইটি নোটিশ এসেছে এবং কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে এই সব কিছুই লোকসভা ভোটের জন্য পরিকল্পিত হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় যে দর্শকরাও, মানে সিংহভাগ মানুষ ইনকাম ট্যাক্স দেন, তোমরাও চাকরি করছো, ইনকাম ট্যাক্স দাও। আমাকে একটা সহজ সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে দাও। তোমার যদি 100 টাকা ইনকাম ট্যাক্স বাকি থাকে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কি সেই টাকাটা কেটে নিতে পারে নাকি তোমাকে নোটিশ পাঠানো হয়? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ইনকাম ট্যাক্স বলেছে এই ইউথ কংগ্রেস এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়ে দিন। ভারতবর্ষের ইতিহাসে প্রথম। 2, 1200 কোটি টাকা বা 1400 কোটি টাকা আয়ের জন্য 3500 কোটি টাকার ট্যাক্স। এ তো নীলকর সাহেবের এরকম ট্যাক্স নেয়নি। আমির খান বলতেন যে 3 গুণা লাগান, এ তো 3 গুণা লাগানের বাবা। এবার প্রশ্নটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স, ভারতবর্ষের আইন বলে রাজনৈতিক দলগুলো ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। এবার ওরা যে কথাটা বলছে, কোথা থেকে পাচ্ছে এই সূত্রটা? যে বিভিন্ন জায়গায় রেড করে বিভিন্ন ডায়েরিতে দেখেছে কংগ্রেসকে নাকি ক্যাশ দেওয়া হয়েছে। ওকে, ভারতবর্ষের আইন সবার জন্য সমান। তাহলে আমার প্রশ্ন,
যে বিড়লার ডায়েরিতে বিজেপিকে ট্যাক্স দেওয়া হয়েছে সেটাকে যদি কিউমুলেট করা হয় একই সূত্র মেনে, তাহলে ওদের তো 10,000 কোটি টাকার ট্যাক্স দেওয়ার কথা। এমন তো হতে পারে না যে বিজেপি মঙ্গল গ্রহের পার্টি আর জাতীয় কংগ্রেস ভারতবর্ষের পার্টি, ওদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের আইন হবে আর আমাদের ক্ষেত্রে ভারতবর্ষের আইন হবে। প্রশ্নটা এখানে। হ্যাভিং সেড দ্যাট, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, আমরা যখন অ্যাপিল করেছিলাম তখন বলছি যে আপনারা রিট ট্রাইব্যুনালে যান, মানে সেটা এখনও সাব জুডিস। তুমি যদি কখনো তোমার নাম্বার রিভিউ করতে দাও, উচ্চ মাধ্যমিকের নাম্বার রিভিউ করবার আগে ফাইনাল মার্কশিট পাবলিশ হয়? উত্তর দাও তো, দেয় না। তাহলে আমরা এই প্রশ্নগুলো করেছি, কোন জায়গায় এগোচ্ছি আমরা? কংগ্রেস বলবো না আমি, প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে ইন্দিরা গান্ধীর যেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে তামিলনাড়ু থেকে 20 কিলোমিটার দূরে একটি দ্বীপকে শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে কংগ্রেসকে বিশ্বাস করা যাবে না। সমস্যাটা হচ্ছে কি বলতো, মানে গল্প দাদুর আসর খুললে কোনো উত্তর দেওয়া যায় না। ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। যে লোকটা ডোকলামে দাঁড়িয়ে, যে লোকটা লাদাখের একরের পর একর জমি চীনকে দিয়ে দিয়েছে, তার একটা কেমোফ্ল্যাশ প্রয়োজন। এবার আমরা কথা বলো, আন্তর্জাতিক সীমানাটা কে ঠিক করে? ইউএনও ঠিক করে। তোমার বাড়ির সীমানাটা কোন জমিটা তোমার, কোন জমিটা তোমার প্রতিবেশী, দাবি করলে তো হবে না, দিয়ে দিয়েছে। মানে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেই দ্বিপাক্ষিক চুক্তিতে বলা হয়েছিল যে তখন যেহেতু এলটিটি আন্দোলনের একটা সমস্যা চলছে, অ্যান্ড আমাদের এই জিনিসটা বুঝতে হবে তখন আমাদের স্যাটেলাইট স্ট্রং নয়, ওই দ্বিপাক্ষিক চুক্তিতে বলা হয়েছিল যে শ্রীলঙ্কা সেখান থেকে সার্ভেলেন্স করতে পারবে। ঠিক যে জিনিসটা মালদ্বীপে কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী করছিল, তার মানে মালদ্বীপ ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়নি, মালদ্বীপের সীমান্তটা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায়নি, আমরা সেই সীমান্তটা আমাদের সেনাবাহিনী স্ট্র্যাটেজিক লোকেশন হিসেবে ব্যবহার করছিল যাতে চীনের সঙ্গে আমরা লড়াই করতে পারি। আজকে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, সেখান থেকে সেনাবাহিনী সরে এসছে। সেম থিং হ্যাপেন্ড ইন শ্রীলঙ্কা। ওই দ্বীপটা আমরা দিয়ে দিইনি, ওরা স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করছিল। এবং আজকে যদি তুমি সার্চ করো গুগলে, ওটা ভারতবর্ষের দ্বীপ হিসেবেই দেখতে পাবে। আচ্ছা, কিছুদিন আগে 21 দিনের যে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক, এবং তারপরেও রাষ্ট্র বা রাজ্যের কেন্দ্র থেকে কিন্তু কোনোভাবে তাকে কোনো সাড়া দেওয়া হয়নি। যে 21 দিন ধরে যে টানা অনশন চালিয়ে গেছিলো, যে লাদাখের ভূমি রক্ষার জন্য, লাদাখের পরিবেশ রক্ষার জন্য, সেই বিষয়ে কেন্দ্র থেকে কোনো তাকে সাড়া দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সমস্যাটা কোথায় জানো তো? ভারতবর্ষের মানুষ 3 ইডিয়টসের আমির খানকে দেখে হাততালি দেয়, কিন্তু সেই আমির খানের পেছনের মানুষটার লড়াইতে পাশে দাঁড়ায় না। সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। আমরা সেই মানুষটা, যে মানুষটা আজকে রাঞ্চোকে বাস্তবায়িত করেছিল, আমরা হাউসফুল করে দিয়েছিলাম, সেই লোকটা 21 দিন ধরে অনশন করছে। কিসের জন্যে? ভাতার জন্যে? কিসের জন্যে? পেনশন পাচ্ছে না বলে? লাদাখ আমার তোমার খুব আরামের জায়গা, আমার অহংকারের জায়গা এবং স্ট্র্যাটেজিক লোকেশান। তার জিওগ্রাফি যেমন কম্প্রোমাইজড হয়েছে, তার লোকালিটি কম্প্রোমাইজ হয়েছে, তার ডেমোগ্রাফি কম্প্রোমাইজ হয়েছে, তার পরিবেশ কম্প্রোমাইজ হচ্ছে। লাদাখের ক্ষেত্রে একটা হেভি আর্থ মেটেরিয়াল, একটা খুব দামি খনিজ সম্পদ আছে। তোমার মনে আছে যখন 370 ধারা বাতিল হয়েছিল, তখন আমরা একটা কথা বারবার বললাম, এবং এটা আমার কথা নয়, গত এক সপ্তাহের ভেতর বিজেপির পণ্ডিত নেতারা সর্বসমক্ষে প্রশ্ন করছে কি লাভ হলো? লাভটা কাদের হলো জানো তো? যারা নরেন্দ্র মোদীকে ইলেকটোরাল বন্ড দিয়েছে, সেই ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ীরা বারবার এই সুবিধাটা পেয়েছে, ওখানে যাতে হোটেল করতে পারে, ওখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার করতে পারে, ওখানে যাতে ব্রিজ করতে পারে, তাতে হিমালয়ের যা খুশি হোক। সেটা আমরা দেখেছি বদ্রীনাথে, দেখেছি সেটা আমরা উত্তরাখণ্ডে দেখেছি, লাদাখ তাই হতে যাচ্ছে। সিকিমে ধ্বংস হচ্ছে, দার্জিলিং গেলে তুমি সিকিম যেতে পারো না, রংপুতে ধস নামে। নিশ্চয়ই উন্নয়ন প্রয়োজন, গ্রামে গ্রামে প্রয়োজন, কিন্তু পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করে নয়। কোভিডের সময় আমরা দেখেছি কিন্তু যে আমরা পরিবেশের সঙ্গে ছেড়খানি করলে পরিবেশ বা আমাদের যে সর্বময় শক্তি, সে প্রকৃতি হিসেবে আমাদের ওপর কীরকমভাবে তার শাস্তি নেমে আসে। সেই কারণেই কিন্তু আজকে এই অনশনটা জরুরি। কিন্তু যে বললাম, দুর্ভাগ্য মানুষের, আমির খানের সিনেমাতে হাততালি দেয় কিন্তু ওই লোকটার পাশে দাঁড়ায় না।